খুলনা, মোংলা ও পটুয়াখালীর উপর দিয়ে পূর্ণ শক্তি নিয়ে অতিক্রম করছে ঘূর্ণিঝড় রেমাল। 5 থেকে 6 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস, 5 জনের মৃত্যু। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের ভিতরে কাজ করতে গিয়ে 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু। বগুড়া শিবগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন, ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা। শ্রমিক সংকটে ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম শেষ করেছে। আর কয়েক ঘন্টার মধ্যে এটি প্রবল থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়টির পুরো প্রভাব শেষ হতে আরও 5 থেকে 6 ঘন্টা লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রবল ঘূর্ণিঝড় রেমাল রোববার রাত 8টার দিকে 111 কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এর প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট তছনছ হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা। এরই মধ্যে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রেমালের প্রভাবে বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক স্থানে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে মধ্যরাত থেকে ঝরছে বৃষ্টি। এছাড়া বৃষ্টির সঙ্গে রয়েছে দমকা বাতাসও। যেটি বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে সেটি আজ সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় থেকে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলার লালমোহনের চরম উমেধে ঘর চাপায় মনেজা নামের এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া রাস্তাঘাটে গাছ পড়ে থাকতে দেখা গিয়েছে ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে থাকতে দেখা গিয়েছে। চরফ্যাশনের চর কুকরিমুকরি সহ নিচু এলাকা পানিতে প্লাবিত হয়ে প্রায় 20 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও অর্ধ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে। বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে বিভিন্ন নিচু চরাঞ্চলের প্রায় 35,000 নারী, পুরুষ, শিশু আশ্রম প্রকল্পে আনা হয়েছে। এছাড়াও 14টি মুজিব কেল্লায় 3,000-এরও বেশি গবাদি পশু নিরাপদে আনা হয়। ঝড় বাতাস, আর সেই বাতাসের কারণে এখন আমাদের এখানে কারেন্টের তার উপরে গাছ পড়ছে, আর একটু না হইলে আমাদের ঘরের ভিতরে পড়তো। অনেক ঝড় তুফান হয়েছে, আমরা খুব আতঙ্ক আছি। কারেন্টের খাম্বা ভেঙে গেছে, আমরা খুব আতঙ্কের ভিতরে আছি। দর্শক, এই মুহূর্তে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল হক বাবু। বাবু, প্রবল ঘূর্ণিঝড়ে রেমালের তাণ্ডবে সাতক্ষীরায় ক্ষয়ক্ষতির কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ উর্মি, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তো আমরা এখনো পর্যন্ত সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রেমালে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো সঠিক তথ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জানতে পারিনি। তবে গতকাল রাতে ঘূর্ণিঝড় রেমালের যে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি হওয়ার কারণে উপকূলীয় সাতক্ষীরা আশাশুনি এবং শ্যামনগরের যে বেড়িবাঁধ আছে সেই বেড়িবাঁধে ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে এবং আপনার শতাধিক ঘের প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং উপকূলীয় এলাকায় যে সমস্ত মাটির ঘরবাড়ি আছে, কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং সাতক্ষীরা এবং
শ্যামনগর যে মহাসড়ক আছে সেই মহাসড়কের দুই ধারের বেশ কিছু পয়েন্টের গাছ ভেঙে রাস্তায় পড়ায় যোগাযোগ ব্যবস্থা কিন্তু সকাল থেকে বিচ্ছিন্ন ছিল, কিন্তু ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় গাছ পরিষ্কার করার পরে এখন কিন্তু আবার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কৃষি বিভাগের পক্ষ থেকে ফসলের জমি বা মৎস্য ঘেরের সঠিক কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদেরকে এখনো জানায়নি। তবে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সকালে আমরা দেখেছি, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখন সেটা কিছুটা স্বাভাবিক রয়েছে এবং যেহেতু আজ 12টার পরের থেকে আবার একটা জোয়ার হওয়ার সম্ভাবনা আছে এবং এই জোয়ার সাথে কিন্তু দক্ষিণে হাওয়া বইছে, যে কারণে স্থানীয়রা বলছে জোয়ারের যে পানির উচ্চতা সেটি কিন্তু আরো বৃদ্ধি পাবে বলে তারা ধারণা করছে। তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে 10 নম্বর স্থানীয় সতর্ক সংকেতের পরিবর্তে এখন 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা খোলপেটা নদীর ধারে। নদীতে যদি আপনাদেরকে একটু দেখায় তাহলে বুঝতে পারবেন নদী কিন্তু এখনো উত্তাল রয়েছে, পানি কিন্তু ইতিমধ্যে স্বাভাবিকের থেকে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তবে যে বৃষ্টি যেটা হচ্ছিল সকাল থেকে সেটি কিছুটা কমতে শুরু করেছে এবং মাঝে মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে আপনার বৃষ্টির পরিমাণ সময় বাড়ার সাথে সাথে কমবে বলে আমাদেরকে আবহাওয়া পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সাতক্ষীরা যে সাইক্লোন শেল্টারগুলো রয়েছে, গতকাল রাত্রে কিন্তু প্রায় 40,000-এর মতো মানুষ সাতক্ষীরা 2 উপজেলায় সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছিল। তবে সকালে কিন্তু তারা যে প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব কিছুটা কমার পরে তারা নিজেদের বাড়িতে ফিরেছে বলে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর আমার কাছে। পরবর্তী আপনাদেরকে আপডেট জানানো হবে। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ফয়জুল হক বাবু। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামে সারা রাত ধরেই হয়েছে বৃষ্টি, আর এতে করে নগরীর নিচু এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে। মূলত চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কারণে নালাগুলো দিয়ে পুরোপুরি পানি নিষ্কাশন হতে পারছে না, তার সাথে অতিবৃষ্টি যোগ হওয়ার ফলে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। চট্টগ্রাম নগরীর মুরাদপুর 2 নং গেট প্রবর্তক, পাঁচলাইশ, জিইসি, আগ্রাবাদ, স্টিল মিল সহ বেশিরভাগ এলাকাতেই কোমর সমান পানি। ফলে সকালে কাজের উদ্দেশ্যে বের হওয়া সাধারণ মানুষ পড়েছে বিপাকে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের 9টি গ্রাম সহ 14টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ফলে এখানে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, পানি ঢুকে পড়েছে বাড়িগুলোতে। জোয়ারের প্রভাবে হাতিয়ায় নদীর পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 40,000 মানুষ। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস চাকমা জানান, জোয়ার পানিতে হাতিয়ার 6টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। হাতিয়ার বিভিন্ন নৌরুটে সি ট্রাক, ট্রলার চলাচল বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লক্ষ্মীপুরে মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে জেলার 15টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে কয়েক হাজার পরিবার। রামগতির চর আবদুল্লাহ, বয়ারচর, তেলির চর, চর গজারিয়া, বড়খেরি, কমলনগর উপজেলার লুধুয়া, মাতাব্বরহাট, নাসিরগঞ্জ, রায়পুর উপজেলার চরকাচিয়া ও চরখাসিয়া এবং সদর উপজেলার চরমেঘা সহ 15টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লক্ষ্মীপুর, ভোলা ও বরিশাল নৌরুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় মজু চৌধুরীহাট ঘাটে আটকা পড়েছে কয়েকশো যাত্রী। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় জনসাধারণদেরকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করেছে চাঁদপুর নৌথানা পুলিশ। রোববার সন্ধ্যার আগে এবং পর থেকে চাঁদপুর নৌথানার ওসি মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে কয়েকটি টিম লঞ্চ টার্মিনাল, বড় স্টেশন মোলহেড, নদীর তীরবর্তী বাসিন্দা ও চর এলাকার জনসাধারণদেরকে সচেতন করার লক্ষ্যে ট্রলার নিয়ে মাইকিং করে। পরিস্থিতি মোকাবেলায় নৌ পুলিশের দ্রুতগতি সম্পন্ন স্পিডবোট এবং একাধিক নৌযান প্রস্তুত রাখা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে গতকাল রাত থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও দিনে আনে দিনে খায় এমন মানুষ। বিশেষ প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সকল নৌযান চলাচল বন্ধ আছে।
এবারে অন্যান্য প্রসঙ্গ। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের ভিতরে কাজ করতে গিয়ে কাদের হোসেন ও রবিন হোসেন নামের 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে সাকিব হোসেন নামের আরেক শ্রমিক। গতকাল এ ঘটনা ঘটে। খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে 3 শ্রমিককে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাদের ও রবিনকে মৃত ঘোষণা করেন এবং সাকিবকে জরুরি চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন টেক্সটাইল জেড এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামে এক যুবক মারা গেছেন। বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশন প্রধান জানান, সকালে এই দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে ও পানির স্রোতে অন্য কেউ নিখোঁজ আছে কিনা ফায়ার ব্রিগেড তল্লাশি চালাচ্ছে বলেও জানান তিনি। শালনা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে সাবিনা নামে আরও একজন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রোববার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম। মৃত রোমানা আক্তার বরিশাল জেলার বন্দর থানার রায়পুরা গ্রামের হাসান হাওলাদারের স্ত্রী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কী কারণে ঝগড়া বা রোমানার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। এবার আমাদের কৃষি। দিনাজপুরের পার্বতীপুরে 2023 থেকে 24 অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্ন ভিত্তিক বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল চণ্ডীপুর ইউনিয়নে এর আয়োজন করা হয়। এ সময় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার SM গোলাম সরোয়ার, দিনাজপুরের অতিরিক্ত উপপরিচালক উদ্যান মোস্তাফিজুর রহমান, বহিরাঙ্গন অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 2023-24 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 24-25 মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে 180 জন কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার তরুণ রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা মিল্টন বৈরাগী উপস্থিত ছিলেন। বগুড়া শিবগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের আশাতীত ফলন পেয়ে খুশি কৃষকরা। বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে ফলন ভালো হলেও শ্রমিকের সংকটে ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষকরা। প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান প্রামাণিকের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। বগুড়া শিবগঞ্জে বড় মৌসুমে ধান কাটা শুরু হয়েছে। ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে গতবারের চেয়ে ভালো ফলন হয়েছে। তবে শ্রমিকের মজুরি দ্বিগুণ হওয়ায় ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে চিন্তিত কৃষকরা। এক মন ধান বিক্রি করে 800-900 টাকা, একটা কামার টাকা হচ্ছে না, তাহলে আমরা কি করে খাবো? আমরা এখন লেবারকে প্রায় 1500 টাকা দেওয়া লাগে। এ দেওয়া থেকে আমাদের কৃষকের কোনো লাভ নাই। এটা করে লিভারের দাম 1500 টাকা, 1.5 মন করে ধান বেচে এটা লিভারের টাকা দেওয়া লাগে। এক মন ধান বিক্রি করে এটা কিষানির দাম হচ্ছে না, আমরা কি করে খাবো? আমরা কৃষক মানুষ। বোরো ধান চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হয়েছে। উপজেলায় চলতি বছর ধানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। এখানে মূল্য নির্ধারণ করা হয়েছে 32 টাকা কেজি। কেজি প্রতি 27 টাকা খরচ করে কৃষক বিক্রি করতেছে 32 টাকা। কেজি প্রতি 5 টাকা লাভ। আর কৃষকের যে খড় হয়, খড় থেকে সে অতিরিক্ত কিছু লাভ পাবে। তো আসলে আমরা মনে করি যে এটা আমাদের ফসলের ক্ষেত্রে একটা ভালো একটা দিক। কৃষকের যদিও কাঙ্ক্ষিত অধিক মূল্য না পাক, কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে না। শিবগঞ্জে এবার 21,000 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। SM হামিম, মাই টিভি। কুষ্টিয়ার কুমারখালীতে দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দিন প্রতিপক্ষের হামলায় আহত আনারস প্রতীকের পোলিং এজেন্ট ও ওয়ার্ড মৎস্যজীবী লীগের সভাপতি তরিকুল ইসলাম তারিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে তরিকুল হত্যার বিচার দাবিতে চাপড়া ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
রংপুরের পীরগাছায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে এমদাদুল হক নামের এক ব্যক্তি নিহত হয়েছে। রাতে হামলার ওই ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের আরেক ভাই আসাদুজ্জামান বাদী হয়ে পীরগাছা থানায় মামলা করে। এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জাহিদুল হকের স্ত্রী লিপি বেগম ও রিয়াজুল হকের স্ত্রী মনোয়ারা বেগমকে আটক করেছে। নোয়াখালীর সুবর্ণচরে অস্ত্রের ভয় দেখিয়ে স্বামী পরিত্যক্ত এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে সেলিম ওরফে সেলিম ভান্ডারী নামের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আটককৃতকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে উপজেলার চরওয়াবদা ইউনিয়নে এ ঘটনা ঘটে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনকল্পে গৃহীত ট্রাফিক পুলিশিং ব্যবস্থা সমন্বয় সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া খান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে মাদক বিরোধী অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌর মেয়র আমজাদ হোসেনের উদ্যোগে রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পৌর শহরের ধুপিপাড়া এবং নিউ কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্যানেল মেয়র মঞ্জুরুল হক মঞ্জু সহ অনেকে উপস্থিত ছিলেন। নওগাঁ সদর হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সমাজসেবা বিভাগের উপপরিচালক নূর মোহাম্মদ। এ সময় সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার আঞ্জুমান আরা, ডাক্তার রওশন আরা খানম, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুকসুদপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাবির মিয়া। কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি এ শ্রদ্ধা জানান। এরপর সেখানে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করে জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল হক লাভলু, বীর মুক্তিযোদ্ধা আশু মিয়া ও দুলাল শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে ইলেকশন ফ্রি ফেয়ার হবে। ইলেকশন সুষ্ঠু হওয়ার স্বার্থে উনি দলীয় প্রতীক ব্যবহার করেন নাই, যাতে করে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে। এবং 21শে মে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার যে সুন্দর ইলেকশন হয়েছে, এটা একটা এক্সাম্পল অফ হোল কান্ট্রি, এবং এটি মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা প্রতিফলিত হয়েছে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা গণসংযোগ, উঠান বৈঠক করে ভোটারদের সমর্থন আদায়ের নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভায় এখন বইছে নির্বাচনী আমেজ। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে AKM সালাউদ্দিন টিপু, আবুল কাশেম, অ্যাডভোকেট রহমতুল্লাহ বিপ্লব, আবুল কাশেম চৌধুরী ও নাজিম উদ্দিন সহ 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। লালমনিরহাটে ভুরিধোয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং নিয়মিত ক্লাস চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষার্থীরা। সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তফি ভুরিধোয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে 2 শতাধিক এলাকাবাসী ও শিক্ষার্থী অংশ নেয়। ময়মনসিংহে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান MA কায়ুম সহ ব্যবসায়ীদের উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল উপজেলার কলতাপাড়া বাজারে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের 2 পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন কৃষক লীগ নেতা রফিকুল ইসলাম, ডাক্তার শাহজাহান, ইউপি সদস্য আবুল কালাম, ব্যবসায়ী জয়নুল আবিদিন।
আসন্ন তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও উপজেলা যুবদল কর্তৃক সাধারণ মানুষের মাঝে ভোট বর্জনের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। গতকাল যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে কার্যক্রম পরিচালিত হয়। উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব সাবিরুল ইসলাম সাবু সহ সংগঠনের শতাধিক নেতাকর্মী। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খুলনা, মোংলা ও পটুয়াখালীর উপর দিয়ে পূর্ণ শক্তি নিয়ে অতিক্রম করছে ঘূর্ণিঝড় রেমাল। 5 থেকে 6 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস, 5 জনের মৃত্যু। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের ভেতরে কাজ করতে গিয়ে 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু। বগুড়া শিবগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন, ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা। শ্রমিক সংকটে ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কা। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেশের ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।